আসসালামু আলাইকুম। বেয়াদব নিয়ে কথা হবে আজকে, বেয়াদব নিয়ে। তার আগে একটা মজার কথা শেয়ার করি। কালকে সন্ধ্যার দিকে একটা টেলিফোন নোয়াখালী থেকে, আমার এক বোন, আমার সিনিয়র, কই তুই কনাই রে? আমি কই বাসায়। বারটা রইস না। আমি কি আর কি হয়েছে? কয় ইনুস তো হলাই গেছে। আমি কে কইছে আপনারে? ইনুস হলাই গেছে, ইয়ানো তো মিছিল বার করছে, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সব মিছিল বার করছে, কানে তালা টালা হারা লাল, মানে চিল্লা চিল্লি হইতাছে আর কি চারিদিকে, কান টান ফাটা ফালাইতেছে মিছিল। আমি একটু কেমন জানি হয়ে গেলাম, এমনিও মনটা ভালো ছিল না, এর মধ্যে এই নিউজ। আমি কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তুই বার হইবি না কতক্ষণ? আমি কইলাম তুই এই হাসিনারে লই অনেক কথা কইস, তোরে কিন্তু টার্গেট করব, তুই বার হইস না। আমি আচ্ছা বার হইতাম না। আমি আবার একটু ইউটিউবে গেলাম, দেখলাম যে হ্যাঁ আসলে চারিদিকে গুজব ছড়াইছে এবং পদত্যাগ পত্রও দেখাইতেছে। বুঝছেন যে ইনুস স্যার পদত্যাগ করছে, এই ভেজালের মধ্যে সে থাকবে না, সে তার আগের কাজে ফেরত চলে গেছে। তো একটু হলেও তো বুঝতে পারি, তাই না? তো মনে মনে হাসলাম যে আমার বোনের দোষ নাই, আমার বোনের দোষ নাই, গুজব ছড়াইতে পারছে। ভারত থেকেই গুজবগুলো ছড়ানো হচ্ছে। টাকা পয়সা অনেক তো ওনাদের হাতে, খরচ তো করতে হবে ভাই। টাকা থাকলে কিন্তু খরচ করতে ইচ্ছা করে। আর এই খরচটা যদি এই যে এসব গুজব টুজব ছড়ায় একটা অঘটন ঘটাইতে পারে, তাহলে তো বুঝেনি কি ঘটতে পারে। দেখেন ওদের পত্রিকাগুলো জড়ায় গেছে। এর মধ্যে একটা গুজব আপনারা সবাই শুনছেন, ওই আসাদুজ্জামান কামাল, চিনছেন? এই এখানে যে কালা কালা চটচট পইরা গেছে, চোখগুলা কিন্তু বড় বড়। ওই যে পুলিশকে বলতেছিল, পুলিশ বলতেছিল যে স্যার একটা কইরা গুলি করি, একটা কইরা পরে, কিন্তু পাশের গুলো তো সরে না স্যার। ওই একটা ভিডিও ক্লিপই তো যথেষ্ট, ওইটাই তো প্রমাণ, আর কিছু লাগে? শান্ত মনে শুনতেছে, বলতেছে তাই, হ্যাঁ একটা কইরা মারি, একটা কইরা পরে, কিন্তু পাশেরটা সরে না, পিছনেরটা আবার দাঁড়ায় যায়। এইভাবেই দাঁড়ায় যায় না, রক্ত দিয়া এই 5ই আগস্ট আনছে, হাসিনাকে দেশ থেকে বের করছে, এটাই সত্য। দেখেন ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ এইটা, এই যে কামাল সাহেব, আহারে সাহেব, আহারে সাহেব, এটা কি আসলে সত্য? না, উনি কোনো ইন্টারভিউ দেয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল 10 মাস, 10 বছর 6 মাস, 10 বছর 6 মাস। চিন্তা করছেন এরকম একটা সন্ত্রাস সৃষ্টি করতে পারছিল? উনি ছিল ডন, ওনার হাতেই তো সব ক্ষমতা। সেই ক্ষমতা উনি কাজে লাগাইছে এবং 4 আগস্ট 4 আগস্টের মিড নাইট পর্যন্ত শেখ হাসিনার সাথে উনি ছিলেন। ওই ইন্টারভিউতে বলতেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, আমি বিশ্বাস করি না কোনো ইন্টারভিউ দিছে, ওনারা নিজেরা বানায় বানায় লিখছে। তারপর ইন্টারভিউটা কি, যে আমি 4 আগস্ট মধ্যরাত পর্যন্ত ছিলাম, তারপরে চলে আসছি। আর 5 আগস্ট যেটা ঘটছে, শুধু ছাত্র জনতা না, এখানে আর্মিও জড়িত। এখানে 2টা অভ্যুত্থান হয়েছে, একটা জনগণের আর একটা হলো আর্মির তরফ থেকে, এবং এরা সব জঙ্গি, মৌলবাদী, মানে মুসলিম জঙ্গিবাদী, এরকম একটা ইঙ্গিত দিছে ইন্ডিয়ান এক্সপ্রেস। আমি মনে করি না এটা ইন্টারভিউ দিছে, কারণ এখন তো বুঝছেন, অল্প হলেও তো বুঝে। 10 বছর 6 মাস যে চালাইছে, বুঝে না আইন? ও তো জানে কোন গেরা কলে পইরা আছি, বাইরে বোনা বাইরে বোনা, এ বানায় বানায় লিখতেছে। আর ওই নিউজগুলো এখানে ছড়াইতে ছড়াইতে এমন অবস্থা হয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে। সকালবেলা আবার আমার বোন ফোন দিয়া বলতেছে, ইরে দেখুন তো গুজব। আমি জানি, আমি জানি গুজব। কন হুঞ্চতি আমি কিয়া ও হোলা দুগারে তো ধরছে, দৌড়ি একদম হুম হারা লাগছে। মানে ওই যে রাইতে মিছিল বাই করছিল এবং মানুষের উপর চড়াও হয়েছে, ওরা তখন রাত্রেবেলা ওইগুলারে ধরছে। ওর মধ্যে 2টারে পাইছে, নেতা 2টারে পাইছে, যুবলীগ কর্মী, হ্যাঁ ওনারা নেতা। আর দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, ওরা কিন্তু দলটাকে ভালোবাসে, শেখ হাসিনারে ভালোবাসে। ওরা না এটা গুজব মনে করে না, ওরা মনে করছে যে এটা সত্য। মাঠে নাইমা করছে, মাঠে নাইমা দেখেন
নিজের বিপদ নিজে ডাইকে আনছে। এভাবেই ওরা এই ছেলেদেরকে বিপদে ফেলতেছে। ওরা কি চাচ্ছে জানেন? কেন গুজবটা ছড়ায় বারবার? এর একটা উদ্দেশ্য আছে। ওরা চাচ্ছে যে গুজবটা বিশ্বাস করে যদি একই রাত্রের মধ্যে আওয়ামী লীগের সবাই বাইরে যায়, মাঠ পর্যায়ে যারা এসিতে ছিল, এসিতে বৈশা বৈশা অর্ডার দিছে, তারা না, কিন্তু ওই যে মাঠ পর্যায়ের কর্মীরা যদি বাইরে যায় একবারে, তাহলে আরেকটা অভ্যুত্থান হয়ে যাবে, চট করে ঢুইকা যাবে। এইসব স্বপ্ন, বুঝছেন, দেখা ছাড়েন, এসব স্বপ্ন বাদ দেন। ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অনেক শক্তিশালী হয়ে গেছে, অনেক শক্তিশালী এখন বর্তমানে। কেন বললাম বেয়াদবের কথা? বেয়াদব তো আমরাই বানাইছি এই ছাত্রদেরকে, এই ইয়াং জেনারেশনকে। ওদের এই যে রক্তর মধ্যে দিয়ে দাঁড়ায় যে আমরা আজকে স্বাধীনতা ভোগ করতেছি, এত কথা বলতে পারতেছি, আমিও বলতেছি, এটাকে অস্বীকার গেলে হবে? অনেকগুলা বুদ্ধিজীবী আছে, বুঝছেন, ইউটিউবিং করে, এইভাবে বসবে, বসে না একটা একটার পর ছাড়তে থাকবে। এই ছাত্ররা টেন্ডারবাজি করতেছে, এই ছাত্ররা মানুষের জমি দখল করতেছে, সব নেগেটিভ কথা, সব নেগেটিভ কথা। দেখেন এই ছাত্রদের বয়স দিকে আপনারা খেয়াল করেন, খালি বয়সটা দেখেন। এরা কি আমাদের সন্তান না? আমরা কি পারতাম না এদের দিকে স্নেহের হাতটা বাড়ায় দিতে? পারতাম না যে বাবা তোমরা রক্ত দিয়া এই স্বৈরাচারকে সরাইছো, তোমরা আসলে কি চাইতেছো? নতুন একটা দল করবা? আচ্ছা বলো কি দল করতে চাও? আচ্ছা করো, ঠিক আছে, দরকার লাগলে আমাদের ইয়াংরা তোমাদের সঙ্গে থাকবো, করো। দল করা ভালো, তোর নতুন নতুন দল হবে, অসুবিধা কি? 2-3টা রাজনৈতিক দল থাকলে জমবে। মনে করেন যে 15 বছর যারা ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যায় নাই, যেমন আমি যাই নাই ভোট দিতে, আমাদের ভোট দেওয়ার অধিকার লাগবে না? আমরা কাকে চয়েস করব? আওয়ামী লীগ, না না উনি তো এখন স্বৈরাচার, আচ্ছা বাদ। বিএনপি, আচ্ছা ওনাকে দেবো। এইভাবেই তো ভোট দিয়ে আইসি না, কেউ আওয়ামী লীগকে, কেউ বিএনপিকে, কেউ জাতীয় পার্টিকে। কিন্তু এই দলগুলা কিভাবে হয়েছে বলেন তো? এই যে আপনারা বলেন কিংস পার্টি, কিংস পার্টি, ছেলেদের দিকে, বাচ্চাদের দিকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, প্রচুর সমালোচনা করেন। এরা টেন্ডারবাজি করে, এরা এই লুটপাট করে, এরা চাঁদা নিতেছে, এদের অফিস কিভাবে পাইলো, এত বড় অফিস কিভাবে নিল এখান থেকে, কে দিল, কারা এর পিছনে? এইসব নেগেটিভ চিন্তা করেন কেন? কি কারণে? গোয়েন্দা বিভাগ আছে না, দেশে আইন বিভাগ আছে না, তাদের কাছে রিপোর্ট করেন, পারলে আইনের মাধ্যমে নিয়ে আসেন না, সামনে আইনা ধরে নিয়ে আসেন। খালি প্রোপাগান্ডা গুজব ছড়ায় তাদের মন ভাঙে দিতে চায়। তাদের দিকে যদি স্নেহের হাত বাড়াইতেন ভাই, তারা বেয়াদব হইতো না। এখন তো আমি মনে করি বেয়াদব হয়ে গেছে। কেমনে বেয়াদব বানায় জানেন? ধরেন আমরা মুরব্বীরাই কিন্তু বেয়াদব বানাই। ধরেন এখানে 6-7টা ছেলে পেলে দাঁড়ায় দিচ্ছে, আমি দূর থেকে দেখছি যে সিগারেট খাইতেছে। আমরা মুরব্বীরা কি করি জানেন? আস্তে আস্তে সামনে দিয়ে হাঁটুন, যাবো, হ্যাঁ কি করো তোমরা এখানে, আড্ডা মারতেছ? খাড়ায় গেলাম, ওরা সিগারেটটার পিছনে লুকাইছে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, সালাম আলাইকুম, এই তো আঙ্কেল আসি, ঠিক আছে, যায় না, খাড়ায় খাড়ায় না, গপ্প করতে থাকে। আর ওদিকটা কিন্তু পিছনে সিগারেট ফুটতেছে। হইল, পরে দেখলে সালাম দিবে, একদিন দেখা গেল সামনেই সিগারেট ফুটতেছে। এমন বাপু আছে জানেন, ছেলেকে বেয়াদব বানায়। যেমন ধরেন ছেলে হয়তো করলো, বাবা 20টা টাকা দাও, দিল, কি করবি টাকা দিয়া? না একটু কাজ আছে। খারাপ, কি কাজ আছে? রওনা দিলি, কি কাজ, কি করবি? একটা জিনিস কিনুন। আরে কি কিনবি? এই যে বাবা একটু দরকার ছিল। আরে কবি তো, এই তো বাবা ব্লেড কিনুন। আরে ব্লেড দিয়ে কি করবি তুই? হঠাৎ কাটবে তো, ব্লেড কিনবি কেন? ব্লেড কিনবি কেন? চুপ। আবার জিগায় ব্লেড কিনবি কেন? এমন ছেলে বইলা ভালায় যে বাবা বাল কাটুন। বেয়াদব বানালাম না আমি নিজেই আমার ছেলেরে, এত কথা বলে বেয়াদব হইব না? তাই বেয়াদব বানাইতে নাই। বেয়াদব হইলে না প্রবলেমে পড়বেন, মুরব্বীরাই প্রবলেমে পড়বেন। হ্যাঁ আজকালকার পোলাপান তো আগের যুগের পোলাপান না তো। এখন বুঝছেন না, মোবাইলের মধ্যে সারা দুনিয়াটা, ওরা সারা দুনিয়ার সাথে যোগাযোগ রাখতেছে। তো খালি দেশের ভিতরে না, ওরা একটা দল করবে বলছে, করবেই, করতে দেন, সহযোগিতার হাত বাড়ান। বাধা দিবেন, বাধা মানবে না। মনে করেন পৃথিবীর সেরা ডন ছিল শেখ হাসিনা, তার কি বাধা দেওয়ার শক্তি কম ছিল? ধৈরা নেন,
নিজের দেশের মধ্যে যা ছিল তা না, কিন্তু ধৈর্য নিতে হবে পাশের দেশও ছিল। এত বড় একটা দেশ ভারতবর্ষ, সেই পারে নাই তারে টিকায় রাখতে এই ছাত্রদের সামনে, এই জওয়ানদের সামনে। আপনারা কি করে টিকা থাকবেন? আপনারাও পারবেন না। ওরা ন্যায়ের পথে আছে, ওরা একদম 100% ন্যায়ের পথে আছে। ওদেরকে আর বেয়াদব বানায়েন না। এই যে মাহমুদ আলম সাহেব নোয়াখালীতে যায়, লক্ষ্মীপুরে, আমার দেশি ছোট ভাই, আমার সন্তানের মতো, কি কঠিন বক্তৃতা দিছে। প্রবাসীদের জন্য একটা সুন্দর খবর দিছে, সুখবর বলবো আমি, যা আপনাদের ছেলে পেলেদেরকে আপনারা প্রবাসে আর নেওয়ার চিন্তা করেন না। আপনারা প্রথম প্রজন্ম গেছেন, দ্বিতীয় প্রজন্ম যারা আসতেছে তাদের এই দেশেই থাকবে। তাদেরকে লেখাপড়ার দিকে মন দিতে বলেন। তারা যদি লেখাপড়া কইরা নিজের পায়ে দাঁড়াইতে পারে, এই দেশেই তাদের কর্মস্থল হবে, এই দেশেই তাদের কাজ খুঁজে পাবে, এই দেশের মধ্যেই তাদের কাজের অভাব হবে না। খালি আমাদের দরকার আমাদের সন্তানদেরকে শিক্ষিত করা। কি সুন্দর কথা বলছে। আবার আরেকটা কথা বলছে, যেটা নিয়ে এখন আলোচনা শুরু হবে দেখবেন, সেটা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। স্বৈরাচার মানে স্বৈরাচারী, তাকে আর দাঁড়াইতে দিবে না, এটা বলছে। এখন প্রশ্ন উঠবে দেখবেন যে উনি উপদেষ্টায় থাইকা কিভাবে এই কথা বলে। হ্যাঁ, উনি তো একজন উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একজন পরামর্শদাতা। উনি কিভাবে এই কথাটা বলতে পারে? উনি তো সরকারে। ওই যে একটু আগে বললাম যে এখন সবাই বেয়াদবি করবে, আইন কানুন কিছু মানতে চাইবে না। উনি যে এখানে বক্তৃতা দিছে ওইটা রাজনৈতিক বক্তৃতা। প্রয়োজনে এই চেয়ার ছাইরা দিবে তো ওনারা, বুঝেন না কেন? এর আগে আমি বলছি না একবার, এই চেয়ার ছাইরা দিবে। আমি সেই দিনই বুঝছিলাম যেদিন জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই মাহফুজ আলমকে পরিচয় করায় দিল মাস্টার মাইন্ড হিসেবে, সেইটা কিন্তু আমার কাছে বড় গুরুত্ব পায় না। আমার কাছে গুরুত্ব পাইছে যে দুইটা ছেলের মাঝখানে একজন বোন ছিল হেজাব পরা, এইটা আমার চোখে পড়ছে। সেদিন আমি বুঝছি এই সরকার কোন দিকে যাবে। আপনি বলতে পারেন বা এটা দেখে কি বুঝলেন? দেখেন, ওইখানে কিন্তু সারা বিশ্বের মিডিয়া, ওইখানে মনে করেন আমি দাড়ি টুপি নিয়ে গিয়া দাঁড়াইলে যে এফেক্ট হবে তার চেয়ে বড় এফেক্ট হবে একজন নারী যদি হেজাব পরে দাঁড়ায় থাকে। কারণ আজকাল তো শুধু খবর পড়ার জন্য না, খবর দেখার জন্য। দেখতে কি দেখায়? যেটা মুসলমান। এক কথা, হেজাব পরা দেখলেই তো মুসলমান, আর হেজাব নিয়েই তো সারা বিশ্বে আলোচনা। ওই দিনই বুঝছিলাম এই সরকার সঠিক পথে যাচ্ছে, একদম সঠিক পথে আছে। কেউ কোনো ডর ভয় মনে রাখবেন না এবং ওদের কথা শুনবেন না। ওদের কারা? যারা এই দেশের বুদ্ধিজীবী। কিছু বুদ্ধিজীবী আছে, এদের উপর আমার অনেক রাগ, জানেন না কেন রাগ জানেন? এরা ওই স্নেহের হাত না বাড়ায় 24 ঘন্টা খালি সমালোচনা করে যাইতেছে এই ইয়াংদের। ওদের কোনো কাম নাই, ওই একটাই। আর ওদের অনেক ভিউ। কারণ কি জানেন? ওইখানে আওয়ামী লীগের সেই জয় বাংলা গোষ্ঠী যায়া কমেন্ট করতেছে, আর ওনারা মনে করতেছে ওনাদের কথা খাইতেছে। ভাই, আপনাদের কথা কাদের খাওয়াইতেছেন? কাদের বিরুদ্ধে যাচ্ছেন? নিজের সন্তানের বিরুদ্ধে। ওই একই দল নিয়ে থাকবেন বারবার, নতুন কিছু আসতে দিবেন না। নতুন কিছু না আসলে জানেন ওই যে গোলামি করতে হবে। যারা কোনো প্রশ্ন করতে পারে না তারা গোলাম। ওরা প্রশ্ন করতে পারে, ওরা গোলামি করবে না, জীবনও গোলামি করবে না। যারা প্রশ্ন করতে পারে, চোখে চোখ রাখতে পারে, সত্য কথাটা বলতে পারে, তারা হইল স্বাধীনতাকামী। তারা এই দেশের মুক্তি চায়। এটা মাথায় নিতে হবে। টাইম চেঞ্জ হয়েছে, সময় বদলে গেছে। নতুন সময়কে ধরার চেষ্টা করেন। হ্যাঁ, এই নতুন সময়কে ধরার চেষ্টা করেন, নাহলে ঠইকা যাবেন। দেখেন, আমি এর আগেও বলছি, এখনো বলতেছি, অল্প কিছুদিন সবুর করেন। 1 নাম্বার, বিচার হবেই, এটা আপনারা বিশ্বাস রাখেন। বিচার হবেই, নির্বাচনও হবে, কিন্তু ওই নির্বাচন না যে নির্বাচনে আপনারা যায়া জোর কইরা ভোট দিয়া জিতা যাবেন। অতীতে যা দেখে আসছি, ওই নির্বাচন চাই না। ওই নির্বাচনের গোষ্ঠী বাড়ি, ওই নির্বাচন চাই না। আরে মরা মানুষও তো ভোট দিয়ে চলে গেছে, দেখছি তো। আহারে, একটা কৌতুক বাইরে ছিল, এক ভোটার যায় বলতেছে যে আমার জবেদা খাতুন কি ভোট দিয়ে গেছে আমার বউ, হয় ঘন্টা খানিক আগে দিয়ে গেছে, কাজকা
15 বছর যাবত ট্রাই করতেছি, 3বার ভোট দিতে আইলাম, ভোটার লোকের দেখা হইলো না। কেন আপনাদের বাসায় দেখা হয় না? ওই অফিসার জিগাইতেছে, না না, ও তো 15 বছর আগে মারা গেছে। তাই ভাবলাম ভোটের দিন দেখা করুম, আজকে আইলাম দেখা হইলো না, অথচ ভোট দিয়া চইলা গেল। সেই ভোটই তো করছেন, ওই ভোট আর হবে না। সঠিক ভোট হওয়ার জন্য সময় দিতে হবে। আমি বলবো ইয়াংদেরকে, সবাই ভিক্ষা চাইেন না, আপনাদের যা করা সেটা কইরা যান, কারো কথা কানে নিবেন না, আপনারা আগে যান। অনেকে মনে করে এরা ক্ষমতা লোভী, ক্ষমতা লোভী, চেয়ারের গন্ধ পেয়ে গেছে, চেয়ারের মজা বুঝা গেছে, চেয়ারে বসা, চেয়ারে আসতে চায় না। ওরা পাহারাদার হইতে চায়, বাংলাদেশের পাহারাদার। ক্ষমতায় তো কে আসবে আমরা বুঝি তো, অনেক বড় দল বিএনপি, তারাই তো ক্ষমতা আসবে, কিন্তু তাদেরকে পাহারা দিতে হবে। গত 54 বছর যারাই রাজনীতি করতে আসছেন তাদেরকে পাহারা দেওয়ার লোক ছিল না, যার জন্য সবাই চুরি করছেন, সবাই চুরি করছেন, কম আর বেশি, হ্যাঁ কম আর বেশি সবাই চুরি করছেন। ওদের জন্য পাহারাদার লাগবে, কঠিন পাহারাদার। এরাই হবে সেই পাহারাদার। এই সংসদে যায় না, আপনাদেরকে পাহারা দিবে। এই পাহারা দেওয়ার জন্য এদেরকে সাপোর্ট দিচ্ছি, মনে প্রাণে সাপোর্ট দিচ্ছি। আজকের মতো বিদায় নেবো একটু উত্তেজিত, এই জন্য যে ভাই এই গুজব বাহিনী অস্থির করে মারতেছে, গ্রামের সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকাই দিতেছে। ওই যে আমার বোন ফোন করে, বুঝছেন, ও আতঙ্কিত ছিল আমাকে নিয়ে। যাই হোক, আপনারা আতঙ্কিত হবেন না, সবাই উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন, উপরওয়ালাই আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।